শহরে একের পর এক নির্দোষ টিনেজার ছেলে খুনের দায়ে পুলিশের কাছে নিজেকে স্যারেন্ডার করছে। কিন্তু তারা কেনই বা এমনটা করছে? এর পেছনে কি অন্য কোনো মাস্টার মাইন্ড আছে? আর পুলিশ কি এর আসল ষড়যন্ত্র বের করতে পারবে? তা দেখব আজকের গল্পে। বলছিলাম তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার মুভি 100-এর কথা। সো লেটস গো দ্য এক্সপ্লেনেশন। শুরুতে আমরা দেখি বৃষ্টি ভেজা এক গভীর রাতে পুলিশ স্টেশনে একটা নির্দোষ অপরাধীকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় এবং তার ওপর মামলা ক্লোজ করে ফাইলটা রেখে দেওয়া হয়। পরের দিন সকালে দেখি একটা গ্রাউন্ডে কিছু ছেলেরা এক্সারসাইজ করছে। হঠাৎ কলেজ থেকে এই ভাইসাব কল করে বলে আনোয়ারের বোনকে ভিকি নামের একটা ছেলে ডিস্টার্ব করছে। আর ঠিক তখনই গ্রাউন্ডে থাকা সমস্ত ছেলেরা লাঠি উইকেন্ড নিয়ে রেডি হয়। ওখানে থাকা এই ভাই বলে এখানে আমরা মাত্র 10 জন, আর সেখানে পুরো কলেজের ছেলেমেয়েরা একসঙ্গে থাকবে। তখন এই ভাইসাব বলে এত চিন্তা করছিস কেন, আমাদের সত্যিয়া একাই 100। এবার এন্ট্রি হয় এই গল্পের মেন ক্যারেক্টার সত্যিয়ার। আর সত্যিয়াকে সবাই গুরু বলে পরিচয় দিত, কারণ সত্যিয়া তার সাহসিকতার সঙ্গে অসম্ভব কাজগুলো সম্ভব করে দেখাতো। এরপর সত্যিয়া সহ ওই ছেলেরা হালকা পাতলা অ্যাটিটিউড নিয়ে ওই কলেজে পৌঁছায়। কলেজের একটা ক্লাসরুমে গিয়ে ভিকি নামের সেই ছেলেটিকে খুঁজে পায়। ভিকি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও সত্যিয়ার হাত থেকে সে কোনোভাবে পালাতে পারে না। সত্যিয়া তাকে কলেজে সবার সামনে উদ্ধুম মাধ্যম মারতে থাকে। আর এদিকে আয়েশা নামের একটা মেয়েকে দেখি। এই আয়েশা হচ্ছে আনোয়ারের বোন। ভিকিকে এইভাবে মার খেতে দেখে তার ভেতরটা যেন ফেটে যাচ্ছিল, কারণ আয়েশা ভিকিকে খুব ভালোবাসে। এরপর এই ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার আসে। এই পুলিশ অফিসারই হলো আনোয়ার। আনোয়ার সত্যিয়াকে বলে কলেজে ঢুকে গুন্ডামি করা হচ্ছে, চল আমার সঙ্গে। এই বলে সত্যিয়ার জামার কলার ধরে নিয়ে যায়। আনোয়ার আর সত্যিয়া খুব ভালো বন্ধু। এখন আপনাদের মনে নানা রকমের প্রশ্ন ঘুরছে, সত্যিয়া আনোয়ার খুব ভালো বন্ধু, সত্যিয়া আনোয়ারের বোনকে বিপদ থেকে বাঁচাতে এখানে এলো, তারপরেও আনোয়ার সত্যিয়ার সঙ্গে কেন এরকম করছে? তো যাই হোক, একটু পরেই সবটা ডিটেলসে বুঝতে পারবেন। আনোয়ার সত্যিয়াকে বলে আজ আমি তোর ওপর ভীষণ রেগে আছি, আর একটু দেরি হলেই অনেক বড় কেলেঙ্কারি হয়ে যেত। যদি পুলিশ হবার ইচ্ছে থাকে তাহলে একটু সাবধানে থাকতে হবে। সত্যিয়া তখন বলে আমাদের বোনটাকে কেউ যদি এইভাবে ডিস্টার্ব করে তা জানার পর আমি কিভাবে চুপ থাকবো বল? তুই পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও আমি চুপ থাকতে পারবো না। আনোয়ার তখন বলে কিছুদিন পর তুইও তো পুলিশের ইউনিফর্ম পরবি, তখন দেখব কত ধানে কত চাল। সত্যিয়া তখন বলে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শুধু আসতে দে, তারপর দেখবি পুরো শহর কাঁপাবো। এরপর একটা ড্রাগস ফ্যাক্টরি দেখানো হয়। এই লোকটির নাম দাস। ওই ড্রাগস ফ্যাক্টরির মালিক হলো দাস, আর এর নাম ডেভিড। কোথায় কতখানি ড্রাগ সাপ্লাই হবে সেই সমস্ত অর্ডারের দায়িত্ব ডেভিড নিত। ডেভিডের নির্দেশ মতো ডেলিভারি বয়রা লোকেশান অনুযায়ী ড্রাগ সাপ্লাই করত। এরপর স্কুল পড়ুয়া এক নিব্বা নিব্বিকে দেখি। মেয়েটির নাম সন্দেয়া আর ছেলেটির নাম হারি। স্কুল ছুটির পর ওরা দুজনে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি ফিরছিল। আর এরই মাঝে এই বখাটে ছেলেটি এসে সন্দেয়াকে ডিস্টার্ব করতে থাকে। এই বখাটে ছেলেটির নাম কার্তিক। কার্তিক সন্দেয়াকে বলে আমার সঙ্গে দেখা করলে তোমার যত প্রবলেম, কারণ আমি লোকাল ট্রেনের মতো ঘুরে বেড়াই, তাই এখন ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। আসলে সন্ধ্যা ওই বখাটে ছেলেটিকে জানেই না। হারি তখন বলে সন্ধ্যা যখন তোমাকে জানেই না তাহলে কেন ওর পেছনে পড়ে আছো? তখন কার্তিক হারিকে একটা থাপ্পড় মারে আর বলে এর পরের বার যদি তোকে সন্ধ্যার আশেপাশে দেখতে পাই তাহলে তোর জিন্দা লাশ বানিয়ে দেব। রীতিমতো সন্ধ্যা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সত্যিয়া একটা হসপিটালে যায়, কারণ সত্যিয়াকে একজন পুলিশ অফিসার ওই হসপিটালে ডেকেছে। ওই অফিসার সত্যিয়াকে বলে আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি, একটু তাড়াতাড়ি আসো। সত্যিয়া ফোনে কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, আর এই সুন্দরীর গায়ে লেগে তার ফোনটা পড়ে যায়। এতে সত্যিয়া প্রচণ্ড রেগে যায়, কিন্তু সুন্দরীকে দেখার পর সত্যিয়া তার চোখ সরাতে পারে না। হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। এই সুন্দরীর নাম নিশা। নিশাকে একটু চিন্তিত দেখাচ্ছিল, কারণ তার ভাই হসপিটালে অ্যাডমিট ছিল। আর্জেন্টলি তার ব্লাডের প্রয়োজন, আর যার ব্লাড দেবার কথা ছিল তাকে এখন ফোনেও পাওয়া যাচ্ছে না। তখন সত্যিয়া তার হাত দুটো এইভাবে বাড়িয়ে দেয়। আসল ব্যাপারটা হলো সত্যিয়া ব্লাড দিয়ে নিশাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। এরপর সত্যিয়া ওই অফিসারের কাছে যায়। অফিসার তখন বলে তুমি এতক্ষণ কোথায় ঘুমিয়ে পড়েছিলে? ওই দিন কলেজে যার মুখ হাত তোবড়ে দিয়েছিলে তার বড় বোন তোমার উপর ভীষণ রেগে আছে। এমনকি সে তোমার উপর কমপ্লেন দেবে বলেছে। সে খুব জেদি একটা মেয়ে। যদি বাঁচতে চাও তাহলে সে যখন আসবে তুমি তার কাছে ক্ষমা চেয়ে নেবে। আর তখনই নিশা এসে সত্যিয়ার মুখোমুখি হয়ে যায়। সে সত্যিয়াকে বলে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? অফিসার নিশাকে বলে তুমি কি ওকে আগে থেকেই জানো?
নিশা তখন বলে, ব্লাড ডোনেট করে কত বড়ই না উপকার করলো, এইরকম মহান মানুষের দেখা পেয়ে সত্যি আমি খুব ভাগ্যবান। অফিসার কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে এটা। অফিসার তখন বলে, আরে রে রে, এত এক্সাইটেড হবার কিছুই নেই। তোমার ভাইকে যে রক্ত দিয়েছে সেই তোমার ভাইকে মেরে রক্ত নিয়েছে। সত্যিয়া তখন বলে, দেখো ম্যাডাম, সত্যি তুমি অনেক ভালো, কিন্তু তোমার ভাই একটা গাধা। এরপর সত্যিয়া ভিকির কাছে যাই। ভিকিকে বেডে পড়ে থাকতে দেখে সত্যিয়া বলে, আমার খুব কষ্ট হচ্ছে, তোকে দেখে নয় রে হারামি, তোর বড় বোনকে দেখে। সে না জানি তোর জন্য কত আকুতি করছে, আর তুই শালা একটা হারামি। এরপর ওখানে আয়েশা আসে। সত্যিয়া অবাক হয়ে তাকে বলে, তুই এখানে কি করছিস? আয়েশা থমকে থমকে বলে, অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। ওই দিন কলেজে সেরকম কিছুই হয়নি, সবাই সেদিন মিথ্যা গুজব ছড়িয়েছিল। সত্যিয়া তখন বলে, এরা যদি আনোয়ার কোনোভাবে জানতে পারে তাহলে তোদের দুজনকেই মেরে ফেলবে। আয়েশা তার জেদ নিয়ে সত্যিয়াকে বলে, সত্যি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তুমি আমাদের জন্য কিছু একটা করো। সত্যিয়া আয়েশাকে বোঝাই, দেখ, তোর বড় ভাই আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ, তুইও ঠিক ততটাই। এইভাবে প্রেম করে এখানে সেখানে ঘুরে বেড়াবি, তোর বড় ভাই কিছু না বললেও আমি এই বিষয়টাকে মেনে নিতে পারবো না। এখন তুই তোর পড়াশোনায় মনোযোগ দে, পরে সিচুয়েশান বুঝে আমি আনোয়ারের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। এরপর সত্যিয়া বাইরে বেরিয়ে এসে নিশাকে বলে, ওই দিন আমার ভুল ছিল, সো সরি। এরপর সত্যিয়া আনোয়ারের বাড়িতে আসে। ওই দিন আনোয়ারের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, তাই সত্যিয়া ওখানে খাওয়া দাওয়া করে। পাশে বসে থাকা এই কাকু হচ্ছে আনোয়ারের বাবা। সে সত্যিয়াকে বলে, বেটা তোমার কোন এরিয়াতে পোস্টিং দিয়েছে? সত্যিয়া তখন বলে, ওইসব ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই বলেনি। কাকু তখন বলে, আর যাই হোক না কেন, নিজের কাজটাকে সৎভাবে নৈতিকতার সঙ্গে করবে, তাহলেই জীবনযুদ্ধে জয়ী হবে। আনোয়ার তখন বলে, বাবা, আজকাল আর সৎপথে চলে সংসার চালানো খুব কঠিন। এই কথা শুনে কাকু ওখান থেকে উঠে চলে যায়। এখানে একটা জিনিস জানা গেল, কাকু সৎভাবে জীবনযাপন করতে বেশি পছন্দ করে। এরপর খাওয়া দাওয়া শেষ হবার পর সত্যিয়া আনোয়ারকে বলে, কিরে ভাই, হঠাৎ আজ পার্টির আয়োজন? আনোয়ার তখন বলে, আমাদের মার্কেটের জিনিসগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, এর জন্য 3 লাখ টাকার খুব প্রয়োজন ছিল, যার কারণে এই বাড়িটিকে বন্ধক রেখে 3 লাখ টাকার মতো লোন নিয়েছিলাম, সেটা এখন সময় মতো পরিশোধ করতে পারিনি। এবার ওরা বারবার বাড়ি ছাড়বার জন্য বলছে, আমার তো আর অন্য কোনো বাড়িও নেই, এখন আর কি করব? তাই ওদের খুশি করার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আমার বাবা চাইলে অনেক টাকা কামাতে পারত, কিন্তু তার এই সততার পরিণাম যেন সব কিছু ধ্বংস করে দিয়েছে। এরপর আয়েশা আসে। সে সত্যিয়ার হাতে একটা টিফিন বক্স ধরিয়ে দিয়ে বলে, বড় ভাই, প্লিজ এটা ভিকিকে দিয়ে আসো। আসলে ওই টিফিন বক্সে আয়েশা ভিকির জন্য বিরিয়ানি দিয়েছিল। সত্যিয়াকে সেরকম জোর করতে হয় না, কারণ সেখানে গেলে সত্যিয়ারও ফায়দা হবে। কি হবে সেটা না হয় একটু পরেই জানবো। এদিকে আনোয়ারকে দেখি, সেও একটা টিফিন বক্সে করে বিরিয়ানি নিয়ে যায় ওই ডাক্স ফ্যাক্টরির মালিক দাসের জন্য। আনোয়ার দাসকে বলে, দাস ভাই, দিনকাল খুব খারাপ যাচ্ছে, আমার দিকটাও একটু দেখো। দাস তখন বলে, যদি কিছু করতে চাস তাহলে বড়সড় কিছু কর, একটা ভালো বিজনেস আছে, অনেক টাকা কামাতে পারবি। আনোয়ারের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি করব। এরপর দেখি সন্ধ্যা হারিকে একটা থাপ্পড় মারে, কারণ ওই দিন সন্ধ্যাকে কার্তিক ডিস্টার্ব করাতে হারি সন্ধ্যাকে সন্দেহ করছিল। হারি তখন বলে, আমি তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে ওই ছেলেটাকে দেখলাম, সে কেন তোমার ফ্রেন্ড লিস্টে থাকবে? সন্ধ্যা এবার রেগে গিয়ে বলে, আমার ফ্রেন্ড লিস্টে 1000টা ছেলে থাকতে পারে, তাহলে কি আমার সবাইকে জানতে হবে? সন্ধ্যা রাগ করে চলে যেতে থাকলে হারি কোনো উপায় না পেয়ে সে নিজের ভুল স্বীকার করে। আর সেখানেই এই গন্ডারকে দেখতে পাই। সন্ধ্যা ও হারিকে একসঙ্গে দেখতে পাই, ওদের মারবার জন্য একটা বড়সড় চাকু বের করে। তখন ওই মার্কেটের ওপর দিয়ে সত্যিয়া যাচ্ছিল। তখন এই গন্ডার পুলিশের বাইক দেখে এগিয়ে যাওয়ার আর সাহস পায় না। এরপর সত্যিয়া ভিকির বাড়িতে যায়। টিফিন বক্স খুলে ভিকিকে ও তার বাবাকে বিরিয়ানি দেয়। ওরা বেশ জমিয়ে বিরিয়ানি খাচ্ছিল। নিশা এসে তার বাবাকে রেগে গিয়ে বলে, ওকে বাড়ি থেকে ঢুকতে দিয়েছে। কাকু তখন বলে, আরে বেটি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ও তো ক্ষমা চেয়েছে নাকি, আর তার সঙ্গে এইভাবে বিরিয়ানি খাওয়াচ্ছে, এর থেকে মহান আর কি হতে পারে? নিশা সত্যিয়াকে বলে, তুমি আমার সঙ্গে চলো, তোমার সাথে কিছু কথা আছে। সত্যিয়া ভেবেছিল অন্য কিছু হবে, আর তাকে বাইরে নিয়ে গিয়ে এইভাবে গেট লক করে দেয়। সত্যিয়া তখন বলে, সুন্দরী, তুমি কিন্তু এটা ঠিক করলে না। নিশা তখন বলে, এখানে আসার পেছনে তোমার কি উদ্দেশ্য একটু জানতে পারি? সত্যিয়া তখন বলে, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ওই দিন হসপিটালে ভাইয়ের জন্য কত আকুতি মিনতি করছিলে,
এমনকি এই পরিবারে একজন মায়ের মতো দায়িত্ব নিতেও শিখে গেছো। আর এখন সবেমাত্র বিকেল, এখনও সন্ধ্যা হয়নি, তার আগেই বাড়ি ফিরে আসছো। এমনকি পড়াশোনাতেও তুমি অনেক ভালো। আমি যদি কোনো কাজ নাও করি তাহলে তুমি ভালোভাবেই সংসার চালিয়ে নিতে পারবে। সব কোয়ালিটি তোমার মধ্যে আছে, আর তুমি দেখতেও অনেক সুন্দর। আর কী বা চাই? এসব শুনে নিশা একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। মানে নিশা সত্যার প্রপোজাল একসেপ্ট করে নিয়েছে। নিশা আগে প্রকাশ করেনি, এই জন্যই যাতে সত্যা তার পেছনে জোঁকের মতো চিপকে থাকে। মেয়েরা এমনই হয়, বুক ফাটে তো মুখ ফাটে না। এরপর একটা মিউজিকের সাথে ওদের প্রেমের গভীরতা আরও বাড়তে থাকে। ওরা ওদের মতো করে জুটিয়ে প্রেম টেম করুক। এরপর সত্যা নিশাকে কল করে বলে, তোমার আসতে এখনও কত দেরি? নিশা তখন বলে, আমার এখনও 10-15 মিনিটের মতো লাগবে। নিশা একটা কল সেন্টারে জব করতো। সত্যা অধৈর্য হয়ে ওই কল সেন্টারে চলে যায়। সত্যা নিশার কাছে যায়, বাট সত্যার মনে একটা ডাউট ছিল। সে এটা বুঝতে পারছিল না যে সবাই এইভাবে কলে কার সাথে কথা বলছে। সত্যকে দেখে নিশা রীতিমতো অবাক হয়ে যায়। সত্যা তখন নিশাকে বলে, আমি আগে ভাবতাম তোমরা মেকআপ করে চোখে কাজল লাগিয়ে এসি গাড়িতে করে যাও, নিশ্চয়ই বড়সড় কোনো কোম্পানিতে কাজ করো। সত্যা উপহাস করে বলে, এখানে বসে বসে কল করে কী যে করো, এটা আবার কোনো কাজ? নিশা তখন বলে, এত লাফালাফি করার কোনো দরকার নেই, একদিন তোমাকেও এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই সিনটা একটু মনে রাখবেন। এরপর আমরা জানতে পারি সন্ধ্যা নামের মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য সন্ধ্যার বাড়িতে নিউজ রিপোর্টার সহ পুলিশের ভিড় জমে যায়। পুলিশ সন্ধ্যার সবচেয়ে কাছের বন্ধু হারিকে সব কিছু জিজ্ঞাসাবাদ করলে সে কাঁদতে কাঁদতে বলে, গতকাল টিউশন শেষ করে সে একাই বাড়ি ফিরছিল। আমার কিছু কাজ ছিল তাই একসঙ্গে আসতে পারিনি। বাড়ি ফেরার সময় আমি দেখি ওর সাইকেলটা রাস্তার মাঝে পড়ে আছে। এরপর হারি কার্তিক নামের সেই গন্ডারের ব্যাপারেও পুলিশদের বলে দেয়। সে বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পেছনে পড়েছিল। এরপর নিউজ চ্যানেলে দেখানো হয় কার্তিক নামের সেই গন্ডার নিজেই পুলিশের কাছে স্যারেন্ডার করেছে। পুলিশ কার্তিককে সব কিছু জিজ্ঞাসাবাদ করলে সে বলে, আমার সঙ্গে সন্ধ্যার 1 বছরের রিলেশনশিপ ছিল, তারপরেও আবার অন্য একজনের সঙ্গে ঘুরে বেড়াতো। আর আমাকে বলতো আমি নাকি বেকার, রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়াই। এইসব সহ্য করতে না পেরে আমি তাকে মেরে ফেলেছি। পুলিশ যাতে কোনো রকম এভিডেন্স না পায় তাই তার ডেড বডি পুড়িয়ে দিয়েছি। পুলিশ কোনো রকম তদন্ত না করেই ওই গন্ডারের কথা বিশ্বাস করে সন্ধ্যার মামলা ক্লোজ করে ফাইলটা রেখে দেয়। এইভাবেই পুলিশরা তাদের দায়িত্ব পালন করত, যেটা আমরা একেবারে শুরুতেই দেখে আসছি। আসলে এখানেই রয়েছে মেন গেম প্ল্যান, সেটা না হয় একটু পরেই জানতে পারবো। এরপর সেই গ্রাউন্ডে সত্যা, আনোয়ার সহ তাদের গ্যাংয়ের ছেলেরা এক্সারসাইজ করছিল। একটা গাড়িতে করে কাউন্সিলর আসে। সবাই তখন ওই কাউন্সিলরের কাছে এসে জড়ো হয়। আনোয়ার আর সত্যা কিছুটা দূরে ছিল। এই ভাইসাব আনোয়ারকে ডাকলে আনোয়ার সত্যাকে বলে, ভাই তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। ওই কাউন্সিলর আনোয়ারকে বলে, কিরে পুলিশওয়ালা, তোকে আমি টাকা ধার দেবো, আবার তোর পেছনে আমাকে কুকুরের মতো ঘুরতে হবে? বোনের পড়াশোনার জন্য টাকা ধার নিয়েছিলিস, এর পরের বার যদি আমাকে আর আসতে হয় তাহলে সোজা তোর বোনকেই তুলে নিয়ে যাব। আনোয়ার তখন বলে, দেখুন আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, অতএব ভদ্রভাবে কথা বলুন। ওই কাউন্সিলর আনোয়ারকে একটা থাপ্পড় মারে। এইসব দেখার পর সত্যা নিজেকে আর সামলাতে পারে না, বাঘের মতো দৌড়ে যায় ওই কাউন্সিলরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু সত্যাকে তার সব বন্ধুরা আটকে নেয়। ওই কাউন্সিলর বলে, দাঁড়া, তোর পুলিশ হবার স্বপ্ন আমি ঘুচাচ্ছি। আর তখনই সত্যার বাবা এসে বলে, আরে এই গুন্ডা, এই নে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখন তুই আর গুন্ডা নয়, পুলিশ হয়ে গেছিস। তখন সবাই সত্যার হাত ছেড়ে দিয়ে তাকে অভিনন্দন জানায়। এবার সত্যা ওই কাউন্সিলরের কাছে গিয়ে বলে, তোর সাহস কী করে হলো আমার চোখের সামনে তুই আমাদের এরিয়াতে এসে আমাদের ছেলেদের উপর অত্যাচার করবি? তুই কি মনে করিস নিজেকে? এই বলে ওই কাউন্সিলরকে কুম্ফু স্টাইলে একটা ফুটবল কিক মারে। এরপর সত্যা তার বন্ধুদের নিয়ে খুশিতে নাচানাচি শুরু করে। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এরপর সত্যা একটা আসামিকে দেখতে পাই যে সবার জিনিস ছিনতাই করছিল। সত্যা তাকে ধরে নিয়ে থানায় যায়। থানায় প্রবেশ করার সাথে সাথে একজন গার্ড সত্যাকে রেসপেক্ট করে। সত্যা তো বেশ খুশি। অফিসারের কাউন্টারে গিয়ে সত্যা তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। অফিসার তখন বলে, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু তোর পাশে ওটাকে? সত্যা তখন বলে, স্যার, আমার চোখের সামনে কোনো রকম অনৈতিক কাজ হলে আমি যদি চুপ করে চলে আসি তাহলে আমার এই ইউনিফর্মের কোনো মূল্য থাকবে না। তবে আমি এটা মানছি, সবাই ডিউটি জয়েন করার পর অপরাধীদের গ্রেপ্তার করে, আমি না হয় অপরাধীকে গ্রেপ্তার করে ডিউটি জয়েন করলাম, এটা আমার স্টাইল। এরপর অফিসার একটা গার্ডকে বলে, ওই অপরাধীকে নিয়ে যা আর পারেমালকে এখানে আসতে বল।
সত্যা ওভার কনফিডেন্সের সাথে বলে, স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, যেখানে অনেক ক্রিমিনাল আছে আমাকে ওই এরিয়াতে পোস্টিং দিন, আমি ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করব। এরপর পারেমাল ওখানে আসে। এর পুরো নাম পিস্তল পারেমাল। অফিসার পারেমালকে বলে, সত্যয়াকে তোমাদের ডিপার্টমেন্টে নিয়ে যাও। যাবার সময় পারেমাল সত্যয়াকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। প্রথমেই বলে, তুমি একটানা 8 ঘন্টা বসে থাকতে পারবে তো? সত্যয়া তখন বলে, আমি 10 সেকেন্ডে 100 মিটার দৌড়াতে পারবো। এরপর বলে, তুমি স্পষ্টভাবে কথাবার্তা শুনতে পাও তো? সত্যয়া তখন বলে, শুধু শুনতে পাই তাই নয়, চোখেও দেখতে পারি, ক্রিমিনালদের সহজেই শ্যুট করতে পারবো। এরপর আবার বলে, তুমি ভালোভাবে কথাবার্তা বলতে পারো তো? সত্যয়া বলে, আমার মুখ শুধু কথা বলে না, আমার এই হাত কথা বলবে। এরপর সত্যয়া একটু ভাবনা চিন্তা করে বলে, স্যার আপনি আমাকে ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছেন না নাটক দেখতে নিয়ে যাচ্ছেন? আপনি বারবার ওই ধরনের প্রশ্ন করে যাচ্ছেন। পারেমাল তখন বলে, তুমি ভালো কথা বলেছ, কিছুদিন ওয়েট করো, সবটা ভালোভাবে জানতে পারবে। সত্যয়া অধৈর্য হয়ে বলে, ওইসব বাদ দিন, আমার কোন এরিয়াতে পোস্টিং? পারেমাল একটু রেগে গিয়ে বলে, এই তো সবেমাত্র তুমি এলে, আর এত অস্থির হয়ে পড়লে কিভাবে হবে? তোমার সঙ্গ দেওয়ার জন্য আজকেই আরেকজন জয়েন করেছে। আর তখনই ওখানে টিকি ডাকা করতে করতে এই কালিয়া ভাইসাব এসে হাজির হয়। এর নাম জ্যাকসন। সাথে আবারও পারেমালকে বলে, স্যার আমি ফিজিক্যালি ফিট আছি, কোন এরিয়াতে যেতে হবে তাড়াতাড়ি বলুন। পারেমাল আর সময় নষ্ট না করে ওদের দুজনকে পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। সত্যা ভেতরে যেতেই দেখে সবাই সেখানে অপরিষ্কারের মতো মনিটর স্ক্রিনের সামনে কলে বিজি। নিমেষের মধ্যেই তার সমস্ত আশা যেন হতাশায় পরিণত হয়ে গেল। সত্যি এমনটা কখনোই আশা করেনি যে তাকে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর তখন সত্যয়ার ওই দিন কল সেন্টারে নিশাকে বলা কথাগুলো মনে পড়ে। সত্যয়া নিশাকে বলেছিল, এইভাবেই কলে কথা বলা এটা আবার কোনো কাজ? সত্যি আবার বুঝতে পারছে ওইভাবে নিশাকে উপহাস করাটা তার মোটেও ঠিক হয়নি। সেখানে সবাই অলসতার সঙ্গে ঘুমিয়ে কাটাচ্ছে। এটা লক্ষ্য করার পর জ্যাকসন বলে, বাহ, শেষমেশ দারুণ একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি, কোনো রকম পরিশ্রম না করে বসে বসে বেশ আরামেই কাটবে। বাট সত্যয়ার পুলিশ কন্ট্রোল রুমে এভাবে বসে বসে কাজ করার কোনো ইচ্ছেই ছিল না। এরপর সত্যয়া পারেমালকে বলে, স্যার আমাকে অন্য ডিপার্টমেন্টে পোস্টিং দিন, আমি এইভাবে বসে বসে কাজ করতে পারবো না। পারেমাল তখন বলে, কন্ট্রোল রুম মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, সেটা তুমি কিছুদিন পর উপলব্ধি করতে পারবে। এখন চলো, কিভাবে কল রিসিভ করে কথা বলবে তা আমি দেখিয়ে দিচ্ছি। পারেমাল ওদের দুজনকেই কল রিসিভ করে কথা বলার পদ্ধতিগুলো বলছিল। বাট প্রথম দুজনেরই একটু প্রবলেম হচ্ছিল। এবার সত্যয়ার কাছে একটা কল আসে। কিছু স্কুল ছাত্ররা মজা করে পুলিশ কন্ট্রোল রুমে কল করে বলে, আমাদের স্কুলে একটা বম ব্লাস্ট হতে চলেছে। সত্যয়া ঘাবড়ে গিয়ে পারেমালকে এই ব্যাপারে বলে। পারেমাল তখন বলে, দেখো সত্যয়া, এইরকম তোমার কাছে অনেক কল আসতে থাকবে, এইভাবে ঘাবড়ে গেলে হবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এরপর সত্যয়াকে একটা মাতাল একটা পাগল কল করে উল্টোপাল্টা বকতে থাকে, কিন্তু এতে সত্যয়া প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এরপর ব্রেক টাইমে পারেমাল সত্যয়াকে বলে, কেমন চলছে তাহলে? সত্যয়া তখন বলে, এইসব হবে না স্যার, কত স্বপ্ন নিয়ে পুলিশে জয়েন করেছিলাম, সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেল। পারেমাল এবার বলে, শুরুর দিকে এমনটাই মনে হয়, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এরপর সন্ধ্যায় আনোয়ারের গাড়িতে করে সত্যয়া বাড়ি ফিরছিল। একটা রেস্টুরেন্টের সামনে আনোয়ার গাড়ি দাঁড় করিয়ে সত্যয়াকে বলে, ভাই তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। আনোয়ার রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে যায়। এবার রেস্টুরেন্টের দিকে তাকাতে সত্যয়ার চোখগুলো বড় বড় হয়ে যায়, কারণ রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে আয়েশা পিকির সঙ্গে টাইম স্পেন্ড করছিল। সত্যয়া এই ভয়ে ছিল, না জানি আনোয়ার এইসব দেখলে ওদের দুজনের ভাগ্যেই কষ্ট আছে। আনোয়ার ফিরে এলে সত্যয়া তাকে বলে, তুই বাড়ি যা, আমার একটু কাজ আছে, ক্যাব বুক করে আমি বাড়ি চলে যাব। এরপর সত্যয়া রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে যায় আর আয়েশাকে বলে, আবার তোরা একই কাণ্ড শুরু করেছিস? তোর বড় ভাই ফার্স্ট ফ্লোরে ছিল, যদি কোনোভাবে বুঝতে পারতো তোদের দুজনকে এখানেই শেষ করে দিত। আর তখনই আনোয়ার সেখানে চলে আসে, ভিকিকে মারধর করতে শুরু করে। সত্যয়া আনোয়ারকে বাধা দিতে থাকলে আনোয়ার তখন বলে, ওর বড় বোন তোর গার্লফ্রেন্ড তাই না, তার জন্য তুই আমার বোনকে ব্যবহার করছিস? আনোয়ারের এই কথাগুলো সত্যয়ার এক কান দিয়ে ঢুকে আর সোজা বুকে গিয়ে লাগে। প্রিয় বন্ধুর কাছ থেকে এই রকম আঘাত সত্যয়া কখনোই আশা করেনি। এরপর আনোয়ার তার বোনকে বাড়িতে নিয়ে গিয়ে খুব মারধর করে। আয়েশা সত্যয়াকে কল করে বলে, আমার বড় ভাই রেগে গিয়ে পরিবারের কোনো ক্ষতি করে দিতে পারে, প্লিজ তুমি কিছু একটা করো। সত্যয়া তখন বলে, ওসব কিছু হবে না, তুই শান্ত হো, আমি পরে সব দেখছি। এরপর দেখি সে ড্রাগস ফ্যাক্টরি থেকে ডেভিড তার লোকজনদের নিয়ে
মাঝরাতে একটা ট্রাকে করে ড্রাগস নিয়ে যাচ্ছিল। তাদের সমস্ত মালপত্র ওই ট্রাকের মধ্যেই ছিল, আর ট্রাকটি আগে আগে যাচ্ছিল। ডেভিডের গাড়ি অনেকটা পেছনে ছিল। এরপর ডেভিডের কাছে কল আসে তাদের ট্রাকটিকে পুলিশে রেড করেছে, কারণ ট্রাকটি হাইওয়েতে থাকা একটা পোস্টারে অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ চেক করতে চাইছিল ট্রাকটির ভেতরে কি আছে না আছে। গাড়ির গেট খুলে ভেতরে থাকা বক্সগুলো বাইরে বের করতে বলে, আর তখনই ওখানে আনোয়ার চলে আসে। আনোয়ার অফিসারকে বলে, স্যার ওরা তো আমাদের চেনা পরিচিত লোক, আপনি যান, আমি সব দেখে নিচ্ছি। এরপর দাস আনোয়ারকে কল করে বলে, আনোয়ার তুমি আমাদের অনেক বড় বিপদ থেকে মুক্ত করেছো, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। মানে এখন আনোয়ার ওই ট্রাক সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ওদিকে ডেভিড তার লোকজনদের নিয়ে পাশের একটা গোডাউনে ট্রাকটিকে রেখে খাওয়া দাওয়া করছিল। বারবার এই ট্রাকটিকে দেখানো হচ্ছে, মনে হচ্ছে এখানেই কিছু টুইস্ট লুকিয়ে আছে। অন্যদিকে কন্ট্রোল রুমে পারেমাল সত্যিয়াকে বলে, দেখো সত্যিয়া, এই কলটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কলটা অবশ্যই রিসিভ করবে। 100 নাম্বার কলটা সবার জীবন পরিবর্তন করে দিয়েছে। সত্যিয়া তখন বলে, আচ্ছা স্যার, 99টা কল ইম্পর্টেন্ট নয়, ওই একটা কল কিভাবে ইম্পর্টেন্ট হতে পারে? পারেমাল তখন বলে, আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো তোমার বিশ্বাস হবে না, তবে আমার চোখে দেখা 100 নাম্বার কলটা অনেকের জীবনে নতুন কিছু পরিবর্তন এনেছে। ওদিকে ডেভিডদের সেই ট্রাকের ভেতরে অক্সিজেন সহ কিছু মেডিকেল জিনিসপত্র দেখা যায়। আরও গভীরে গেলে দেখা যায় একটা মেয়ে বেড থেকে উঠে। মেয়েটি ওই ট্রাকের বাইরে বেরিয়ে আসে। চুলগুলো মুখের সামনে ঢাকা ছিল, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। এরপর গাড়ির ভেতরে থাকা একটা মোবাইল বের করে তার লক খোলার চেষ্টা করে। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। কোনো উপায় না পেয়ে শেষমেশ এমার্জেন্সি কলে 100 নাম্বার ডায়াল করে পুলিশ কন্ট্রোল রুমে কল করে। সত্যিয়া কলটা রিসিভ করলে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাই। মেয়েটি কোনো কথা বলে না। এবার ওই মেয়েটির মুখ দেখে বুঝতে পারি ওটা তো সন্ধ্যা। আসলে ওই দিন সন্ধ্যা মারা যায়নি। কার্তিক পুলিশের কাছে বলেছিল সে সন্ধ্যাকে খুন করেছে। কার্তিক কেনই বা এমনটা করেছিল সেটা একটু পরেই জানব। সন্ধ্যা কান্না থামিয়ে এবার কথা বলতে থাকে। সে বলে, কিছু জানোয়ার আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আমি ওই জানোয়ারদের ফোন থেকেই কল করছি, প্লিজ আমাকে বাঁচাও। সত্যা তখন বলে, ভয় পাবার কোনো দরকার নেই, 10 মিনিটের মধ্যেই পুলিশ ওখানে পৌঁছে যাবে। আর তখন সন্ধ্যার হাতে থাকা ফোনটির চার্জ শেষ হয়ে ফোনটি বন্ধ হয়ে যায়। তাই কোনো রকম আর দেরি না করে ফোনটিকে আবার চার্জে বসিয়ে দেয়। এরপর কন্ট্রোল রুম ডিপার্টমেন্ট সন্ধ্যার সঙ্গে কথা বলা ওই নাম্বারটিকে ট্র্যাক করে জানতে পারে জানোয়ারগুলো খুব কাছাকাছি রয়েছে। সত্যা ওই এরিয়া পুলিশদের ইনফর্ম করে বলে, একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আমি সব ডিটেলস পাঠিয়ে দিয়েছি, ওখানে দ্রুত পৌঁছাও আর ইনকোয়ারি শুরু করো। পুলিশরা ডেভিডের গোডাউনে পৌঁছায়। ডেভিড তার লোকজনদের বলে, ভয় পাবার কোনো দরকার নেই, সবাই চুপ করে থাকবি। পুলিশ এসে ওদের বলে, তোমরা এখানে আবার কি করছো? ডেভিড তখন বলে, স্যার আপনি তো দেখলেন গাড়িটা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব মালপত্র গোডাউনে রেখে খাওয়া দাওয়া করছি, অন্য একটা গাড়ি আসবে তখন আমরা চলে যাব। আসলে ওই পুলিশ অফিসার কিছুক্ষণ আগে হাইওয়েতে ডেভিডদের ট্রাক আটকে রেখেছিল। ওই অফিসার কন্ট্রোল রুমে সত্যিয়াকে ইনফর্ম করে, আমরা ওই জায়গায় পৌঁছে গেছি। সত্যিয়া তখন বলে, যে নাম্বার থেকে কল আসছিল ওটা রাজেশ নামে রেজিস্টার আছে। অফিসার ওখানে থাকা রাজেশ নামের ছেলেটির কাছ থেকে তার আইডি প্রুফ চেক করে। তখন পুলিশদের সন্দেহ হয়, তাই ওরা গোডাউনের ভেতরে যেতে থাকলে ডেভিড চালাকি করে রাজেশকে একটা থাপ্পড় মেরে বলে, শালা গাধা কোথাকার, কতবার বারণ করেছি 100 নাম্বার ডায়াল করে পুলিশদের সঙ্গে মজা করা বন্ধ কর। এর জন্য পুলিশ রাজেশকে অ্যারেস্ট করতে চাইলে ডেভিড ওই অফিসারকে বলে, স্যার ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করে দিন। ওই অফিসার কন্ট্রোল রুমে রিপোর্ট করে, সব জিজ্ঞাসাবাদ হয়ে গেছে, ওটা একটা ফেক কল ছিল, একটা ছেলে মেয়ের কণ্ঠে ওইভাবে মজা করছিল। এইসব শুনে সত্যা অবাক হয়ে তার সিনিয়রকে বলে, এটা কোনোভাবেই ফেক কল হতে পারে না, আমি স্পষ্ট শুনেছি ওটা একটা মেয়ের কণ্ঠ ছিল, আর আমি নিশ্চিত ওটা সন্ধ্যা। এরপর সত্যা আবার সন্ধ্যাকে কল করে তাকে সাহস যোগায়, বলে, আমি তোমাকে ওই নরপশুদের থেকে উদ্ধার করব, তুমি একটুও ভয় পেও না, তুমি কলটা কেটে ফোনটা দূরে কোথাও ফেলে দাও। এরপর পুলিশ চলে গেলে ডেভিড তার লোকজনদের নিয়ে সন্ধ্যাকে মারধর করে, আর সেই ফোনটিকে খুঁজে বের করার জন্য অন্য একটা ফোন থেকে সেই নাম্বারে কল করে। ফোনটি পাওয়ার পর ওই ফোন থেকে সিম কার্ড ভেঙে ফেলে দেয়, আর ডেভিড তার লোকজনদের নিয়ে অন্য জায়গায় চলে যায়। এদিকে কন্ট্রোল রুমে ডেভিডদের আগের নাম্বারের কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কারণ ডেভিড অলরেডি সেই সিম কার্ডটা নষ্ট করে দিয়েছে। সত্যা তখন মনিটর স্ক্রিন দেখে বলে, সেম লোকেশন থেকে ওই একই নাম্বারে কল আসছিল,
মানে এখন ওই জানোয়ারগুলো এই নতুন নাম্বারটা ইউজ করছে। তোমরা এই নাম্বারটা ট্র্যাক করো। আসলে সত্যা ডেভিডের সমস্ত চালাকি মুহূর্তের মধ্যে ধরে ফেলে। এরপর এই কালিয়া বলে, আই অ্যাম রেডি, লেটস গো সত্যা। এরপর দেখি ডেভিড তার গাড়ি নিয়ে একটা হোটেলে পার্কিং করে। সত্যা ওই হোটেলে পৌঁছায়, কারণ জ্যাকসন ডেভিডদের নাম্বার ট্র্যাক করে সত্যাকে সমস্ত ইনফরমেশন দিচ্ছিল। এবার সত্যা ওই হোটেলের পাবে যায়, যেখানে সবাই ড্রিঙ্ক করে জোকারের মতো সেজে ডান্স করছিল। সত্যা বুঝে উঠতে পারে না এদের মধ্যে সেই জানোয়ারগুলো কোথায়। এরপর সত্যা ওই পাবের ডিজে ম্যানের কাছে গিয়ে তার ফোনটা মাইকের সাথে কানেক্ট করে। এবার জ্যাকসন ডেভিডদের নতুন নাম্বারে কল করে। কনফারেন্স কলে সত্যা ছিল। সত্যা চালাকি করে মিউজিকের সাউন্ড অফ করে মাইক্রোফোনের সাউন্ড ফুল করে দেয়। যখন ওই জানোয়ারগুলো কথা বলছিল, তখন এই পাবের ভিড়ের মধ্যে থেকে শুধু ওদের কথা শোনা যাচ্ছিল। মূলত সত্যা এমনটা করেছিল ভিড়ের মধ্যে থেকে ওই জানোয়ারগুলোকে খুঁজে বের করার জন্য। এবার সত্যা তার কাজ শুরু করে দেয়, মানে লাইভ অ্যাকশন ধামাকা শুরু করে। এরপর সত্যা ডেভিডের গাড়ি থেকে সন্দেহাকে বাইরে বের করে নিয়ে আসে, আর তার বিশ্বস্ত বন্ধু আনোয়ারকে কল করে ওখানে ডাকে, আর তাকে বলে, দেখ ভাই, আমি তোকে খুব ভরসা করি, তাই সন্দেহাকে নিরাপদে নিয়ে যাবার দায়িত্ব তোর উপর ছেড়ে দিলাম, ওকে সাবধানে নিয়ে যাস। বাট আনোয়ার একটাও কথা না বলে সন্দেহাকে নিয়ে চলে যায়। আনোয়ারকে দেখে মনে হচ্ছে ওই জানোয়ারগুলোকে অ্যারেস্ট করাতে সে বিন্দুমাত্র খুশি নয়। পরের দিন সত্যা তার মাকে বলে, তোমার ছেলে কত বড় একটা কেস সে একাই লড়েছে জানো তুমি। একটা মেয়েকে সবাই মৃত মনে করেছিল, আমি তাকে উদ্ধার করেছি। সত্যা নিউজ চালায়। সে ভেবেছিল তার নাম হয়তো নিউজ চ্যানেলে বলা হবে। সেখানে বলা হয় 17 বছরের একটা নির্দোষ ছেলে নিজেকে খুনি প্রমাণিত করে এতদিন জেল খেটেছে, আজ তার জেল ছাড়া হয়েছে। কিন্তু কেন সে এমনটা করেছে, এর পেছনে কী বা রহস্য। এরপর সত্যা সন্দেহাদের বাড়িতে যায়। আন্টি গেট খুললে সেখানে দেখে সন্দেহার ছবিতে এখনও মালা পরানো অবস্থায় আছে। এর মানে সন্দেহা এখনও বাড়ি ফিরেনি। তখন তার মা সত্যাকে বলে, তোমাদের কাছে দয়া করছি, এবার অন্তত আমাদের পিছু ছেড়ে দাও। আমার মেয়ে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত তাহলে এতটা আফসোস হতো না, কিন্তু একটা বদমাস তাকে খুন করেছে, পুলিশ তার কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি, এটা মেনে নেওয়া আমার কাছে সম্ভব নয়। সত্যা কিছুই বলতে পারে না, কারণ সন্দেহার মা তার কোনো কথা শুনতে রাজি ছিল না। এরপর সত্যা পুলিশ স্টেশনে যায়। সত্যা আনোয়ারকে রেগে গিয়ে বলে, তুই এদিকে একবার আয়, তোর সঙ্গে কথা আছে। আনোয়ার তখন বলে, যা বলার তুই এখানেই বল। সত্যা তখন বলে, আমি ওই মেয়েটাকে পার্সোনালি সব কিছু জিজ্ঞাসাবাদ করবো ভাবলাম, আর তুই তাকে লুকিয়ে রেখেছিস। তাকে কোথায় রেখেছিস? আনোয়ার তখন বলে, তুই কোন মেয়েটার কথা বলছিস? সত্যা আবার বলে, দেখ আনোয়ার, আমার সঙ্গে মজা করিস না, সে এখনও বেঁচে আছে, ওটা কেবল তুই আর আমি জানি। তোকে বিশ্বাস করে তোর সঙ্গে মেয়েটাকে পাঠিয়েছিলাম, আর তুই এইভাবে বেইমানি করলি। আনোয়ার আবার বলে, তুই কোন মেয়েটার কথা বলছিস? সত্যা এবার আনোয়ারকে মারতেই যাই, তখন পাশে থাকা পুলিশরা সত্যাকে আটকে নেয়। এরপর সত্যা আবারও সেই হোটেলে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সেখানে যায়। সেখানে সিসিটিভি দেখভাল করা লোকটিকে বলে, এর মাঝে একটা ফুটেজ মিসিং আছে, ওটা কোথায়? লোকটি তখন বলে, সকালে ইন্সপেক্টর আসছিল, সিগারেট কেস বলে ওই ফুটেজটা ডিলিট করে দিয়েছে। সত্যা তখন আনোয়ারের একটা ছবি দেখিয়ে বলে, এই আসছিল কি? ওই লোকটি তখন বলে, হ্যাঁ স্যার, ইনিই ছিল। সত্যার মনে একটা কৌতূহল জাগে যে কেন আনোয়ার শুধু শুধু এরকম করছে। এরপর সত্যা প্রমাণ বের করার জন্য সন্দেহার ক্লোজ করা ফাইলটা দেখে বুঝতে পারে পুলিশ কোনো রকম ইনভেস্টিগেশন না করেই কেস ক্লোজ করে দিয়েছে। তাই সত্যা সন্দেহার ব্যাপারে স্কুলের স্যার ম্যাডামদের সাথে কথা বলে, কিন্তু প্রমাণ হিসেবে কিছুই পায় না। এরপর কন্ট্রোল রুমে দেখি পারেমালের 2 দিন পর রিটায়ারমেন্ট, তার জন্য ছোট্ট করে একটা সেলিব্রেট করা হয়। কেক কাটার পর পারেমাল তার বক্তৃতা দেওয়া শুরু করে। এইভাবে হাততালি দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর 2 দিন পর আমি এখান থেকে বিদায় নেব। 30 বছর আগে যখন পুলিশের পোশাক পরি ভেবেছিলাম অনেক বড় কিছু একটা করব, সেই রকম কিছুই হয়নি। আজ সেই পোশাক খুলে হাততালির সঙ্গে বিদায় জানানো হচ্ছে। তোমাদের আরও একটা কথা বলতে চাই, এখানে সবাই আমাকে পিস্তল নামে জানে। পিস্তল বলার আসল কারণটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি, তবে কিছু আন্দাজ করে বলতে পারি, আমরা 3 পুরুষ এই একই কাজের সঙ্গে যুক্ত ছিলাম, তারা কেউ কখনো পিস্তল হাতে নিতে পারেনি। আমার দাদা সাহেব আমার বাবাকে বলতো, আমার দ্বারা কিছুই তো হলো না, তুই অন্তত কিছু করে দেখা, কমপক্ষে একটা অপরাধীকে হলেও মেরে দেখা। আমার বাবা কিছুই পারেনি, সে ওই একই কথা আবার আমাকে বলল। পারেমাল ইমোশনাল হয়ে বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। ইন্সপেক্টরের বাড়িতে প্রতিদিন বাজার সামগ্রী কেনাকাটা, তার পোষা কুকুরটাকে গোসল করানো,
সব আমাকেই করতে হতো। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমার সন্তানদের সাথে যাতে না হয় তার জন্য আমি বিয়ে করিনি। আজ এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত নিজের হাতে আমি পিস্তল স্পর্শ করিনি। তারপরেও আমার নামের সঙ্গে পিস্তল নামটা কিভাবে যুক্ত হলো নিজেই জানি না। আমার জমিয়ে রাখা কথাগুলো তোমাদের সামনে আজ মন খুলে বলতে পেরে আমি ভীষণ খুশি। সবাই অনেক ভালো থেকো। এই বলে পারেমাল চলে যায়। এরপর সত্যিয়া পারেমালকে সন্ধ্যার একটা ছবি দেখিয়ে বলে, আমি এই মেয়েটাকে খুব ভালোভাবেই জানি, এমনকি ওর সাথে কথাও বলেছি। মেয়েটা এখনও বেঁচে আছে, কিন্তু সবাই মেয়েটাকে মৃত বলে মনে করছে। কোনো রকম তদন্ত না করেই ওই কেসটা ক্লোজ করা হয়েছে। ওই কেসের সমস্ত এভিডেন্স আনোয়ার বিন্যস্ত করে দিয়েছে। সে কেনই বা এরকম করছে কিছুই বুঝতে পারছি না। পারেমাল তখন বলে, আনোয়ার নিশ্চয়ই ওই কিডন্যাপারদের সঙ্গে যুক্ত আছে। এরপর সত্যিয়া আর পারেমাল কার্তিক নামের সেই ছেলেটির সঙ্গে দেখা করে। কার্তিককে জিজ্ঞাসাবাদ করা হয়, কেন তুই এমনটা করলি? কার্তিক তখন বলে, সন্ধ্যার সঙ্গে আমার 1 বছরের রিলেশনশিপ ছিল, তারপরেও সে অন্য ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতো। এইসব দেখার পর নিজেকে আর সামলাতে না পেরে তাই তাকে মেরে ফেলেছি। সত্যিয়া তখন বলে, তুই যাকে মেরে ফেলেছিস বললি, আমি কালকেই তাকে নিজের চোখে দেখেছি। তখন এই গন্ডার পুলিশদের সঙ্গে তর্ক করতে শুরু করে। ওই গন্ডারের কোনো রকম ভয় ছিল না, কারণ সে ছিল মাইনর। আইন অনুযায়ী পুলিশ তার গায়ে হাত দিতেও পারবে না। এরপর সত্যিয়া হারিকে বলে, তোর সন্ধ্যা এখনও মারা যায়নি, সে এখনও বেঁচে আছে, কিন্তু সে কোথায় আছে সেসব বিষয়ে আমি জানি না। একজনের কাছেই তার সব উত্তর আছে। তুই যদি সন্ধ্যাকে সত্যিকারের ভালোবেসে থাকিস তাহলে এই গন্ডারকে মেরে যেভাবেই হোক ওকে সব কিছু জিজ্ঞাসা কর। হারি একজন মাইনর ছিল, তাই হারির ওপরে পুলিশ কোনো রকম অ্যাকশন নিতে পারবে না। হারি তার মনে ভালোবাসার জোশ নিয়ে কার্তিককে উদ্ধম মাধ্যম মারতে থাকে। একেই বলে ভালোবাসার আসল ডান। এরপর কার্তিক আবার সত্যিয়া ও পারেমালের কাছে যায়। সত্যিয়া তখন বলে, তুই যদি আগেই সব কিছু বলে দিতিস তাহলে তোর এই অবস্থা হতো না। এবার গল্পের মেন টুইস্ট শুরু হয়। কার্তিক এবার সত্যিটা বলতে শুরু করে। প্রতিবার একজন করে লোক আসতো, ওরা মোবাইলের বক্সে ড্রাগস দিয়ে যেত। সেটা আমরা পুরো শহর জুড়ে সাপ্লাই করতাম। বেশ চলছিল। তারপর হঠাৎ একদিন বলে, একটা মিথ্যা মার্ডার কেসে জেলে যেতে হবে। এর জন্য ওরা আমাকে অ্যাডভান্স 5 লাখ টাকা দিয়েছিল। তাছাড়া আমি মাইনর, 1 বছর পরে আবার জেল ছাড়া হয়ে যাবে, তাই ওইসবের কোনো ভয়ও ছিল না। আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, তাই ওই রকম কাজের সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়েছিলাম। আর সন্ধ্যার সঙ্গে মিথ্যা ভালোবাসার নাটক সব কিছু ওরাই আমাকে বলেছিল। এরপর কি হয়েছে না হয়েছে সেসব আমি কিচ্ছু জানি না। সত্যিয়া তখন বলে, এই রকম তোর এরিয়াতে আর কে কে পুলিশের সামনে স্যারেন্ডার করেছিল? কার্তিক বলে, রঘু নামের একটা ছেলে, সেও কিছুদিন আগে জেল ছাড়া হয়েছে। আপনাদের মনে আছে তো, যেটা আমরা একেবারে শুরুতেই দেখেছি। এরপর সত্যিয়া পারেমালের সঙ্গে ওই ড্রাগস ফ্যাক্টরির মালিক দাসের ব্যাপারে কথা বলছিল। ওরা ড্রাগস সাপ্লাইয়ের পাশাপাশি মেয়েদেরকে কিডন্যাপ করত। দাস ভাই ওদেরকে সাহায্য করত, না হলে ওদের এত সাহস হবে না। একসাথে এতগুলো ক্রাইম ওই দাসকে হাতে নাতে ধরলে সন্ধ্যার ব্যাপারে সব কিছু জানা যাবে। এদিকে দেখা যায় দাস ডেভিডের জামার কলার ধরে বলে, শালা হারামজাদা, আমি তোকে বলেছিলাম ড্রাগস সাপ্লাই করার জন্য, আর তুই শালা ওই গাড়িতে মেয়েদেরকে তুলে নিয়ে যাস। তোর এইসব কাণ্ড কারখানার জন্য পুলিশ আমার পেছনে পড়ে আছে। আমার মনে হয় তোর মতো কুলাঙ্গারকে আর বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। দাস ওখানে থাকা সমস্ত ডেলিভারি বয়দের বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, এই কুলাঙ্গারটাকে এক্ষুনি মেরে শেষ করে দে। কিন্তু ডেলিভারি বয়রা একটু এগিয়ে গিয়ে পাল্টি খেয়ে যায়। ওরা ডেভিডের কোনো রকম ক্ষতি না করে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। এবার ডেভিড সব সত্য খুলাসা করে। ডেভিড তখন বলে, কিরে দাস, তোর কি মনে হয় তুই যা দিস ওই সব ছোটোখাটো কাজ করার জন্য আমরা তোর সঙ্গে থাকি, তুই এটাই ভেবেছিলিস? তোর এই বিজনেস থেকে আমরা কত বড় নেটওয়ার্ক করেছি জানিস? মিডিল ক্লাস মেয়েদের ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হতো। পয়সাওয়ালা লোকেরা তাদের চাহিদা মেটানোর জন্য ওই মেয়েদের উপর গ্রুপে বেট করত। ওই মেয়েদের ফেসবুক ডিটেলস বের করে ওই লোকগুলোকে পাঠানো হতো। ওদের মধ্যে থেকে যে বেশি সুন্দরী তাদের বাড়িতে গিয়ে ডেলিভারি বয়রা বলতো, ম্যাডাম আপনার নামে একটা অর্ডার আছে। এভাবে মেয়েদের বাড়িতে ঢুকে তাদের সেন্সলেস করে ওই ব্যাগে ভরে নিত। এভাবে শহরের অধিকাংশ মেয়েদের কিডন্যাপ করা হতো। এরপর যখন ড্রাগসের গাড়ি নিয়ে যাওয়া হতো তখন ওই একই গাড়িতে করে সমস্ত মেয়েদের নিয়ে যাওয়া হতো। আর যদি ওই মেয়ের বাবা মা পুলিশ কেস করতো তখন এভিডেন্স হিসেবে কোনো মৃত মেয়েদের শরীরে ওই মেয়েদের রক্ত দেওয়া হতো। পুলিশ পোস্টমর্টম রিপোর্ট দেখে কোনো উপায় না পেয়ে কেস ক্লোজ করে দিত। দাসভাই, তোর এইসব ভুল ধারণা ছিল। এতদিন তোর কাছে কাজ করে এসেছি বলে তুই আমাকে হালকায় নিয়েছিলিস, তাই না?
তোকে না বলে এতদিন এইসব ক্রাইম করেছি, বুঝতে পারলি শালা ইডিয়েট। এই বলে ডেভিড তার পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে বলে, তুই আমাকে মদ খাবার জন্য এটা দিয়েছিলিস না? দেখ, এটা এখনও আমার এই জামার পকেটেই আছে। তোর এই টাকা দিয়ে একটা দামি মালা কিনে তোর এই জ্যান্ত লাশে পরাবো। ডেভিড ডেলিভারি বয়দের বলে, দাসকে আমার চোখের সামনে শেষ করে ফেল। দাস এবার হাসতে হাসতে বলে, ডেভিড, তুই নিজের ভুল স্বীকার করে আমাকে বাঁচালিস। তোর কি মনে হয় ওরা আমাকে মারবে? দেখ ভাই, তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারলি। আর ঠিক তখনই ডেভিডের পেছন থেকে একজন ডেলিভারি বয় তার গলাতে একটা চাকু দাগ করে। ওই ডেলিভারি বয় তার মাস্ক খুললে দেখা যায় এটা সত্যিয়া। আসলে সত্যিয়া আগেই দাসকে অ্যারেস্ট করতে গিয়েছিল। দাস তখন বলেছিল, মেয়েদের কিডন্যাপের ব্যাপারে আমি তো কিছুই জানি না, আমি তো শুধু ড্রাগসের বিজনেস করি। আমাকে একটু সময় দিন, আমি সব কিছু প্রমাণ করে দিব। এরপর একজন ডেলিভারি বয় এই বাইক রাইডারকে কল করে বলে, সত্যিয়া ডেভিডকে তুলে নিয়ে যাচ্ছে, তুমি ইমিডিয়েটলি কিছু একটা করো। এদিকে সত্যিয়া ডেভিডকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে। ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ালে ডেভিড তখন বলে, সত্যিয়া, তুই আমার কিছুই করতে পারবি না। এই বিজনেস প্ল্যানের পেছনে অন্য একজন মাস্টার মাইন্ড আছে, আর তুই তাকে ভালোভাবেই জানিস। ডেভিড তার নাম বলতেই যাবে, ঠিক তখনই সেই বাইক রাইডার ডেভিডকে এম করে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। হেলমেট পরেছিল, তাই সত্যিয়া তাকে চিনতেও পারে না। সত্যিয়া তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে ইনফর্ম করে। কন্ট্রোল রুম মনিটর স্ক্রিন ফলো করলে দেখা যায় এটা সত্যিয়ার বন্ধু আনোয়ার। এবার আনোয়ারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে বলে, ড্রাগ সাপ্লাইয়ের সঙ্গে আমিও জড়িত আছি, এর জন্য ওরা আমাকে অনেক টাকাও দিয়েছে। একজন পুলিশ অফিসার হয়েও আমি অনেক বড় অপরাধ করেছি, এর জন্য আমি নিজেকে দোষী প্রমাণ করছি। সত্যিয়া ওখানে থাকা পুলিশদের বলে, তোমরা একটু বাইরে যাও, আমি ওর সঙ্গে একা কিছু কথা বলতে চাই। সত্যিয়া রাগান্বিত হয়ে বলে, তুই শুধু ড্রাগ সাপ্লাই করেছিস, আর কি কি করেছিস সেটাও বল। তুই কত বড় ক্রাইম করেছিস জানিস? তোকে আমার সবচেয়ে বিশ্বস্ত মানের বন্ধু মনে করি। সত্যিটা বল আনোয়ার, তোরও একটা বোন আছে, তার সঙ্গে যদি ওই রকম কিছু হয় তখন তুই কি করবি? আনোয়ার এবার মুখ খুলে বলে, আয়েশাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। ওরা ভিকিকে মেরে আয়েশাকে তুলে নিয়ে গেছে। আমাকে বারবার একটা লোক কল করে ব্ল্যাকমেল করতো, বলতো এই কর সেই কর, না হলে আয়েশার প্রাইভেট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। এমনকি তোকে মারবার জন্যও ওরা আমাকে ব্ল্যাকমেল করছিল, তাই বাধ্য হয়ে আমি ওদের কথা মতো কাজ করেছি। সত্যিয়া তখন বলে, আয়েশা আমার নিজের বোনের মতোই, তাই আমি ওকে ওই নরপশুদের থেকে উদ্ধার করব। সত্যিয়া যাবার আগে আনোয়ার দীর্ঘশ্বাস নিয়ে বলে, কাল এইসব নিউজ পেপারে দেখার পর আমার বাবা নিজেকে হয়তো সামলাতে পারবে না, আমার বাবার একটু খেয়াল রাখিস। এরপর সত্যিয়া বাইরে বের হয়। আনোয়ারের কথাগুলো ভেবে থমকে দাঁড়িয়ে যায়। আনোয়ার সর্বশেষ বলেছিল, আমার বাবার খেয়াল রাখিস। সত্যিয়ার মনে খটকা লাগে, তাই সে দৌড়ে আনোয়ারের কাছে যায়। গিয়ে দেখে আনোয়ার একটা পিস্তল নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। সত্যিয়া আনোয়ারকে বারংবার বাধা দেওয়া সত্ত্বেও সে কোনো কথা কানে না দিয়ে নিজেকে শেষ করে দেয়। প্রিয় বন্ধুর মৃত্যুবরণ চোখের সামনে দেখে সত্যিয়া কান্নায় ভেঙে পড়ে। এরপর আনোয়ারের বাবা মা সহ তার বন্ধুরা সবাই গভীর শোকে কান্নায় ভেঙে পড়ে। সত্যিয়া আনোয়ারের সঙ্গে কাটানো পুরনো মুহূর্তগুলো মনে করতে থাকে। এরপর দেখি ভিকিকে তার পরিবার একটা হসপিটালে নিয়ে যায়। নিশা সত্যিয়াকে কল করে ওখানে ডাকে। সত্যিয়া সেখানে গেলে নিশা তাকে বলে, এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ভিকির ওই রকম অবস্থা করে তাকে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেছে। সত্যিয়া ভিকির কাছে গেলে ভিকি বারবার আয়েশার নাম বলতে থাকে। সত্যিয়া তখন বলে, যতক্ষণ আমি আছি তোর আয়েশার কিচ্ছু হবে না, আমি আয়েশাকে তোর সামনে নিয়ে আসবো। হঠাৎ সত্যিয়াকে একজন কল করে বলে, তুই আমাদের খুব কাছাকাছি এসে গেছিস। ক্রস রোডের কাছে একটা কালো রঙের গাড়িতে আয়েশাকে রাখা আছে, বুকে দম থাকলে ওকে বাঁচিয়ে দেখা। সত্যিয়া তৎক্ষণাৎ পারেমালকে কল করে বলে, আমার নাম্বারে রিসেন্ট কল আসা নাম্বারটা ট্র্যাক করে আমাকে লোকেশন শেয়ার করো। সত্যিয়া ক্রস রোডে ওই কালো রঙের গাড়ির ডিক্কি খুলে মেয়েটিকে বাইরে বের করে। তার মুখটা কাপড় দিয়ে বাঁধা ছিল। মুখ খুলে দেখে এটা তো সন্ধ্যা, কিন্তু সেই লোকটা বলেছিল ওখানে আয়েশা থাকবে। এরপর পারেমাল সত্যিয়াকে কল করে বলে, তোমার ফোনে রিসেন্ট কল আসা নাম্বারটা তোমার খুব কাছাকাছি আছে। এবার সত্যিয়া সন্ধ্যাকে জিজ্ঞাসা করে, যারা তোমাকে কিডন্যাপ করেছিল ওরা দেখতে কীরকম ছিল? সন্ধ্যা তখন বলে, ওদের আমি ভালোভাবে দেখিনি, তবে ওদের মধ্যে একজনকে দেখেছি। সে একটু রোগা, লম্বা, গায়ের রং ফর্সা, তার বয়স প্রায় 20 থেকে 22 বছরের মতো, দেখতে অনেকটা আমাদের টিউশন টিচারের ছেলে ভিকির মতো। সত্যিয়া এবার ডেভিডের বলে যাওয়া শেষ কথাগুলো ভাবতে থাকে। ডেভিড বলেছিল, এই বিজনেস প্ল্যানের পেছনে অন্য একজন মাস্টার মাইন্ড আছে, আর তুই তাকে ভালোভাবেই জানিস। এবার ভিকিকে দেখতে পাই।
ভয়ঙ্কর একটা রূপে। সিন ফ্ল্যাশব্যাকে যায়। আসলে দাস ডেভিডকে বারবার অপমান করলে ভিকি এই বিষয়টা মেনে নিতে পারতো না। তাই ভিকি ডেভিডকে বলে, আমি দারুণ একটা বিজনেসের ব্যাপারে জানি। এইসব ছোটোখাটো ড্রাগ সাপ্লাই করে কি হবে? তুমি আমার কথা অনুযায়ী এই বিজনেসটা ফলো করো। আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই মালামাল হয়ে যাবে। মিডিল ক্লাস মেয়েদের কিডন্যাপ করে তাদের দেশে বিদেশে পাচার করতে হবে। পয়সাওয়ালা লোকেরা তাদের চাহিদা মেটানোর জন্য তারা মোটা অঙ্কের টাকা দিতেও রাজি হবে। ডেভিড এইসব কোনোভাবেই বিশ্বাস করছিল না। সে ভিকিকে হালকাই মনে করছিল। প্রথম কাজ শেষ হবার পর কথা অনুযায়ী ভিকি ডেভিডের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। ওই টাকার গন্ধে ডেভিড পুরো চমকে যায়। এরপর থেকে ডেভিড পুরো কনফিডেন্সের সঙ্গে ওই কাজে ফোকাস করত। আর এভাবেই ভিকি টাকার লোভ দেখিয়ে কার্তিককে তার জালে ফাঁসিয়েছিল। আর এখানে একটা সত্য সামনে আসে। আসলে ভিকি এতদিন আয়েশার সঙ্গে মিথ্যা ভালোবাসার নাটক করেছিল, শুধু তাকে ব্যবহার করার জন্য। টাকার জন্য সে আয়েশাকেও কিডন্যাপ করে নিয়ে যায়। আর তখন ভিকিকে হসপিটালে আহত অবস্থায় দেখেছিলাম। ওটা সম্পূর্ণ একটা নাটক ছিল। সিন প্রেজেন্টে আসলে এবার ভিকিকে দেখি। সে হসপিটাল থেকে বাইরে বের হয়ে তাদের ট্রাকে করে আয়েশাকে নিয়ে যাচ্ছিল। ভিকি সত্যিয়াকে কল করে বলে, কিরে ইন্সপেক্টর, তুই আমাকে অনেক ছোট মনে করতিস না? এবার কি করব শুধু দেখতে থাক। সত্যিয়া তখন বলে, আয়েশা কোথায় আছে বল। ভিকি বলে, আয়েশাকে আমার চাই না, এর জন্য আমার সান্ধিয়াকে চাই। সান্ধিয়া 1 কোটি টাকায় নিলামে উঠেছে। এবার তুই বল, তোর কোন বোনটা বেশি গুরুত্বপূর্ণ? সত্যিয়া তখন বলে, সান্ধিয়াকে কোথায় নিয়ে যেতে হবে বল। ভিকি একটা লোকেশান শেয়ার করে আর বলে, তুই কলে থাকবি। কল কেটে দিলে আমি আয়েশার গলা কেটে দেব। সত্যিয়া দ্রুত গাড়ি স্টার্ট করে ভিকির দেওয়া সেই লোকেশানে যেতে থাকে। কিছুটা যাওয়ার পর রাস্তায় পুলিশের গাড়ি সহ পুলিশদের দেখতে পায়। সেখানে থাকা ব্যারিকেডগুলো ইচ্ছে করে টেনে নিয়ে যায় যাতে পুলিশ তাকে ফলো করে। ওখানে থাকা পুলিশরা কন্ট্রোল রুমে ইনফর্ম করে। সত্যিয়া চালাকি করে ওই গাড়ির গ্লাসে উল্টোভাবে হেল্প লিখে দেয়। কন্ট্রোল রুম তাদের মনিটর স্ক্রিন ফলো করলে পুলিশদের ওই গাড়ির পিছু নিতে বলে। সত্যিয়া এই প্ল্যানটাই করেছিল। পুলিশরা ওই গাড়ির সামনে গেলে সত্যিয়া ইশারার মাধ্যমে তাদের ফোন দিতে বলে। সত্যিয়া ওই ফোনের মেসেজ বক্সে লিখে দেয়, আমার গাড়িতে থাকা মেয়েটিকে তোমাদের গাড়িতে নিয়ে নাও। সন্দেহকে পুলিশরা ওই গাড়ি থেকে তাদের গাড়িতে নিয়ে নেয়। ওরা অন্য রোড দিয়ে চলে যায়। আর তখনই ভিকি সত্যিয়াকে বলে, আবে এই হারামি, তুই রাস্তা পরিবর্তন করলিস কেন? আবার চালাকি শুরু করেছিস? সত্যিয়া কিছুই বুঝতে পারে না। আসলে সন্ধিয়ার শরীরে একটা ডিভাইস লাগানো ছিল। ভিকি ওই ডিভাইসের মাধ্যমে সত্যিয়ার লোকেশন ট্র্যাক করছিল। পুলিশরা এই বিষয়টা বুঝতে পেরে সত্যিয়ার গাড়ির সামনে চলে আসে। তাও ভিকির সন্দেহ হয়। তাই সে বলে সন্ধিয়ার সঙ্গে কথা বলবে। সত্যিয়া তখন বলে সে এখন সেন্সলেস হয়ে পড়ে আছে। ভিকি তখন গর্জে ওঠে আর বলে, আমি জানি সন্ধিয়া তোর কাছে নেই। এবার তুই ভেবে নে আয়েশা শেষ। ভিকি আয়েশার চুলের মুঠি ধরে তাকে টর্চার করতে থাকে। আর ঠিক তখনই সত্যিয়া ভিকির গাড়ির পেছনে চলে যায়। ভিকি চালাকি করে তার নিজের এরিয়ার দিকে গাড়িটিকে নিয়ে যায়। ভিকি কল করে তার গ্যাংয়ের ছেলেদের বলে, তোদের অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি। কাজ শেষ হবার পর আরও 10 লাখ টাকা পাঠাবো। আমাদের এরিয়াতে যাচ্ছি। আমার পেছনে ওই পুলিশওয়ালা সত্যিয়া পড়ে আছে, তোরা ওকে জানে মেরে দে। সত্যিয়া ভিকির গাড়ি ফলো করতে করতে তার এরিয়াতে পৌঁছে যায়। ভিকির গ্যাংয়ের ছেলেরা এসে সত্যিয়ার ওপর হামলা শুরু করে। সত্যিয়া ওই জানোয়ারদের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। সত্যিয়াকে মেরে ওই জানোয়ারগুলো মজা নিতে থাকে। ভিকিও মজা নিতে নিতে সত্যিয়াকে বলে, তোর বিশ্বস্ত মানের বন্ধুকে শুধু একটা ভিডিও পাঠিয়েছিলাম, সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এবার তোর এই বোনটাকে তোর চোখের সামনে মারবো, দেখি তুই কি করতে পারিস। এই বলে সে আয়েশার ওপর একটা ছুরি তাক করে তাকে মারতে যাবে। সত্যিয়ার মনে প্রাণে আগুন জ্বলে ওঠে। এবার সত্যিয়া তার খেলা শুরু করে। একে একে ওই জানোয়ারগুলোকে মেরে তাদের 12টা বাজিয়ে দেয়। এরপরেই জানোয়ারদের কিং ভিকি আসে। সত্যিয়া তখন বলে, কেন করলি সেই সব? কতগুলো মেয়ের জীবন ধ্বংস করেছিস জানিস তুই? এই বলে একটা খুশি মারে। এবার সত্যিয়া ইমোশনাল হয়ে বলতে থাকে, ছোটোবেলায় কাঁধে হাত রেখে ঘোরা বন্ধু কেমন হয় তা তুই জানিস? তোর জন্য আজ আমার আনোয়ার শেষ হয়ে গেছে। এই বলে ভিকিকে একটা ফুটবল কিক মারে। এরপর সন্ধিয়াকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। যে মেয়েটাকে সবাই মৃত মনে করেছিল, আজ সে তার মায়ের সামনে এইভাবে দাঁড়িয়ে। এর জন্য সন্ধিয়া ইমোশনাল হয়ে সত্যিয়াকে বলে, আমার কাছে তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আমি আজীবন তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আর সেই সমস্ত কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েদের পুলিশ ছাড়িয়ে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে নিউজ দেখে নিশার বাবা বুক ভরা কষ্ট নিয়ে বলে, শত চেষ্টা করে আমি অনেক ছাত্রছাত্রীকে সঠিক পথ দেখিয়েছি, শুধু নিজের ছেলেটাকে মানুষ করতে পারলাম না। এরপর সত্যিয়াকে তার এই মহান কাজের জন্য সিনিয়র অফিসার তাকে বলে,
তোমার ক্রাইম ব্রাঞ্চে পোস্টিং হয়েছে। তুমি জয়েন করবার সময় যেটা চেয়েছিলে, আজ তোমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সত্যা অফিসারকে লেটার ফেরত দিয়ে বলে, স্যার আমি কন্ট্রোল রুমেই ভালো আছি। পরিশেষে দেখানো হয় বৃষ্টি ভেজা সেই গ্রাউন্ডের মধ্যে ভিকিকে নিয়ে যাওয়া হয়। সত্যা তখন বলে, সমস্ত মেয়েদের জীবন বরবাদ করে এই হারামিগুলো কি শান্তি পায় বুঝে উঠতে পারি না। মেয়েরা এদের ওপর কত ভরসা করে, আর এই কামিনা মিথ্যা ভালোবাসার অভিনয় করে মেয়েদের সঙ্গে মজা করছে। এই হারামিটাকে কোটে তুললে 1 বছর পর আবার ছাড়া পেয়ে যাবে। ছাড়া পাবার পর একই কাজ আবার করবে, তাই একে একেবারে মেরে ফেলাটাই ঠিক হবে। সত্যা পারেমালের হাতে পিস্তল তুলে দিয়ে বলে, স্যার আপনার রিটায়ারমেন্ট হতে এখনও 5 মিনিট বাকি আছে। পারেমাল পিস্তলটা হাতে নেয় আর ইমোশনাল হয়ে তার আগের কথাগুলো মনে করতে থাকে। এরপর পারেমাল ভিকিকে শ্যুট করে। এই গল্পটি এখানেই শেষ হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।